আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নিউজ পেপার অ্যানালিসিসে। আজকে আমরা দ্য ডেইলি স্টার নিয়ে আলোচনা করব। আজ ডিসেম্বরের 26 তারিখ 2024 খ্রিস্টাব্দ আমরা জানি, আর বাংলার ক্ষেত্রে হচ্ছে 11ই পৌষ 1431 বঙ্গাব্দ বা বিএস। তো প্রথম পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি আজকে শিরোনাম এসেছে ব্যুরোক্র্যাটস বিজি ফিডিং ওভার পার্কস। ফিডিং ওভার ভার্বটা অনেকের কাছে, ভার্ব ফ্রেজটা অনেকের কাছে হচ্ছে অপরিচিত লাগতে পারে। তো ফিড ওভার অর্থ হচ্ছে মূলত টু আর্গিউ উইথ সামওয়ান ফর আ লং টাইম অ্যাবাউট এ স্পেসিফিক থিং, causing a lot of anger and sometimes violence। কোনো একটা বিষয় যেটা নিয়ে আসলে অনেক দীর্ঘ দিন ধরে এক ধরনের আলোচনা চলছে, স্পেসিফিক কোনো বিষয় নিয়ে, যেটা হচ্ছে একরকম মানে রাগ পর্যায়ে অনেক সময় কিংবা সহিংসতা পর্যায়ে চলে যেতে পারে, এরকম ব্যাপার নিয়ে আসলে আর্গিউ করা অর্থে এটি ব্যবহৃত হয়। তো ব্যুরোক্র্যাটসরা আসলে তাদের সুযোগ সুবিধা বাড়ানো নিয়ে ব্যস্ত, এইরকম একটা অর্থ দেওয়ার জন্য এটা বলছে। এরপরে আমরা দেখতে পারি অ্যাডমিন ক্যাডার ডিমান্ডস রিফর্ম কমিশন বি স্ক্র্যাপড উইদিন 48 আওয়ার্স। স্ক্র্যাপ ভার্বটা আমরা এখানে হাইলাইট করেছি। স্ক্র্যাপ অর্থ হচ্ছে ওমিট করা। তারা কি চাচ্ছে? ওনারা চাচ্ছে যে 48 ঘন্টার মধ্যে যে রিফর্ম কমিশনের কাছে তারা হচ্ছে ডিমান্ড করেছে যে রিফর্ম কমিশন যেন বাতিল হয়ে যায়। তারা আসলে কোনো রিফর্ম চাচ্ছেন না, অ্যাটলিস্ট যেরকম রিফর্মের কথা উঠেছে যেখানে পাওয়ারটা কিছুটা কমে যেতে পারে, এরকম কোনো রিফর্ম ওনারা চাচ্ছেন না। এই জন্য ওনারা সেপারেট র্যালি করছেন, জানুয়ারি 4-এর র্যালির জন্য ডাক দিয়েছেন। এরপর আমরা বিস্তারিত দেখতে পারবো কি কি আছে এখানে। admin officials want all promotion to deputy secretary from admin cadre। ওনারা কি চাচ্ছেন? ওনাদের দাবি হচ্ছে অ্যাডমিন ক্যাডার থেকেই ডেপুটি সেক্রেটারি পর্যন্ত সবাই হচ্ছে প্রমোশন পাবে, কিন্তু অন্যান্য ক্যাডার যারা, যেমন 25 আদার ক্যাডার্স ওয়ান্ট কম্পিটিটিভ এক্সামস ফর প্রমোশন টু ডিএস। বাকি 25টি ক্যাডারই চাচ্ছে তারা যেন কোনো কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে আর কি প্রমোশনটা হয়, যেন সব ক্যাডার থেকে ওই পদে আর কি পদায়ন হতে পারে। এছাড়া আর কি কি চাচ্ছে? Other cadres want car benefits promotions like admin cadre officials get। তারা কি কি চাচ্ছেন? গাড়ি চাচ্ছেন, গাড়ির সুবিধা চাচ্ছেন, এরপর পদোন্নতি চাচ্ছেন অ্যাডমিন ক্যাডারের মতো, মানে আন্তঃক্যাডার বৈষম্যগুলো কমাতে চাচ্ছেন। এরপর রিফর্ম কমিশন টু টেক অল অপিনিয়ন্স ফর ফাইনাল রিকমেন্ডেশনস। রিফর্ম কমিশন হচ্ছে এই সব ধরনের মতামত নিয়েছেন, ফাইনাল যে রিকমেন্ডেশন গুলো দিবেন সেগুলো দেওয়ার আগেই আসলে এই অপিনিয়ন গুলো নিয়েছেন। এরপরে দেখি আমরা এখানে একটা ছোট্ট নিউজ আছে। The walkway by the Turag River in the capital's Ramchandrapur was built not only for people to enjoy daily strolls but also to stop illegal encroachment of the banks while protecting the demarcation pillars. However, some cement companies have illegally constructed a structure right on the walkway to unload cement, which is not only obstructing pedestrian movement but also posing risks to the walkway's structural integrity। এটা সেন্টেন্সগুলো আমার কাছে ভালো লেগেছে, এই জন্য মূলত পিক করা। তুরাগ নদীর পাশে যে হাঁটার জায়গাটা আছে, এটা হচ্ছে কেবল এমন না যে ডেইলি স্ট্রল বা হাঁটা চলার জন্যই রাখা, এর আরো একটা আর কি উদ্দেশ্য এটা সার্ভ করে, এটা হচ্ছে ইলিগেল ইনক্রোচমেন্ট বন্ধ করা। তো ইনক্রোচমেন্ট ওয়ার্ডটার সাথে আমি এর আগেও আমরা হচ্ছে আলোচনা করেছি এর আগের সেশনগুলোতে।
encroachment মূলত হচ্ছে the act of gradually taking away someone else's rights, আস্তে আস্তে হচ্ছে কোনো একজনের অধিকার ছিনিয়ে নেওয়া, এই অর্থে ইউজ হয়। তো ইলিগাল ইনক্রোচমেন্ট বলতে এখান থেকে অনেকেই হচ্ছে অনেক সময় বালি অল্প অল্প করে অনেকটা নিয়ে যেতে পারে, এই টাইপের ব্যাপারগুলো বোঝানো হচ্ছে। আর তারা হচ্ছে ডিমার্কেশন পিলার, এটাকে প্রোটেক্ট করার জন্য এটা করেছে। ডিমার্কেশন বলতে হচ্ছে যে দ্য অ্যাকশন অফ ফিক্সিং দ্য বাউন্ডারি অর লিমিটস অফ সামথিং, কোনো কিছুর বাউন্ডারির ক্ষেত্রে আমরা দেখব যে যে পিলারের মতো দেয়া হয়, বাউন্ডারি যেন চিহ্নিত থাকে, সেটাকে আসলে বলা হয় ডিমার্কেশন পিলার্স। এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হাউএভার সাম সিমেন্ট কোম্পানিজ হ্যাভ ইলিগালি কনস্ট্রাক্টেড, যদিও এখানেও ইলিগাল কিছু এই যে সিমেন্ট কোম্পানির কাজ আছে যারা এই যে সিমেন্ট রেখে দিয়েছে, সেটা হচ্ছে এটা স্ট্রাকচারাল ইন্টিগ্রিটিকে কিছুটা রিস্কে ফেলছে, এটাই বলা হয়েছে। এরপরের নিউজ আমরা চলে যাই। ACC overhaul amendments to law to be proposed। ACC মানে কি? ACC হচ্ছে এন্টি কারাপশন কমিশন। তারা কি করছে? ওভারহোল ওয়ার্ডটা অনেকের কাছে অপরিচিত লাগতে পারে। ওভারহোল অর্থ হচ্ছে টু রিপেয়ার অর ইমপ্রুভ সামথিং, to repair or improve something so that every part of it works as it should, মানে কোনো কিছু আসলে মেরামত করা কিংবা কোনো কিছু এতে সারিয়ে তোলা যেন এটা যেরকম কাজ করা উচিত সেই রকমই করতে পারে। ACC overhaul amendments to law to be proposed। এরপরে আমরা দেখতে পাবো রিফর্ম নিয়ে। The Reform Commission for the Anti-Corruption Commission is focused on amending the SEC structure and related laws to enhance its capacity, efficiency and independence। তারা হচ্ছে এসিসি স্ট্রাকচার রিলেটেড যে লস গুলো আছে ওইগুলো কি ইনহ্যান্স করবে? ক্যাপাসিটি, এফিসিয়েন্সি আর ইন্ডিপেন্ডেন্স, সক্ষমতা বাড়াবে। এরপর হচ্ছে তারা যেন আরো স্বাধীনভাবে কাজ করতে পারে সেদিকে খেয়াল রাখবে। এরপর কি বলছে? দ্য কমিশন উইল রিকমেন্ড রিডিউসিং দ্য ওয়ার্কলোড অফ দ্য এসএসসি টপ টায়ার লিডারশিপ, ওয়ার্কলোড কমানোর চেষ্টা করবে যারা উপরের দায়িত্বে আছেন তাদেরকে। এরপর হচ্ছে দ্য 8 মেম্বার কমিশন। আচ্ছা, আমরা আরেকটা জিনিস জানতে পারলাম, এই যে এন্টি কারাপশন কমিশনটা গঠিত হয়েছে এটা হচ্ছে 8 জন মেম্বারকে নিয়ে, 8 মেম্বার কমিশন। ওনারা রিপোর্ট সাবমিট করবেন হচ্ছে জানুয়ারির 7 তারিখে, ডেডলাইন যেটা, রিপোর্ট সাবমিটের ডেডলাইন হচ্ছে জানুয়ারি 7 তারিখ। এরপর আমরা দেখতে পাচ্ছি হ্যাজ হেল্ড অ্যারাউন্ড 30 মিটিংস উইথ ডিফারেন্ট স্টেক হোল্ডার্স। ওনারা আমাদের রিফর্ম কাজ করার আগে অন্তত 30টা মিটিং করেছেন বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে। এরপর হচ্ছে অ্যাকর্ডিং টু সোর্সেস দ্য কমিশন উইল রিকমেন্ড এক্সপ্যান্ডিং দ্য কারেন্ট 3-member ACC to a 5-member body by amendment to the Anti-Corruption Commission Act 2004। আগের কমিশনটার অ্যাক্ট ছিল 2004-এ। এরপর the commission may also suggest amending or repealing laws and provisions including Bangladesh Civil Service Recruitment Rules 1981, the Income Tax Act 2023 and the Money Laundering Prevention Act 2012। এই কয়েকটি ব্যাপারেও হচ্ছে তারা সংশোধন আনতে পারে। বাংলাদেশ সিভিল সার্ভিস রিক্রুটমেন্ট রুলস 1981 থেকে যেটা চলে আসছে সেটাতে রিফর্ম করতে পারে, এমনকি রিপিলও করে ফেলতে পারে। রিপিল বলতে কি বোঝায় এটা আমরা একটু ক্লিয়ার হয়নি। রিপিল মানে হচ্ছে টু সে অফিশিয়ালি দ্যাট অ্যান এগ্রিমেন্ট, পারমিশন অর ল ইজ নো লঙ্গার ইফেক্টিভ। কোনো আইন আসলে মানে যে আইনগুলো বাতিল হয়ে যায় সেইগুলোকে আমরা বলতে পারি বাতিল হয়ে যাওয়া অর্থে রিপিল। এটা কিন্তু আবার রিফিল না, রিফিল আবার হচ্ছে অন্য একটা, এটা হচ্ছে পুনরায় ভর্তি করা, আর এটা হচ্ছে রিপিল, REPEAL। তো এই
আইনগুলোতেও তারা হাত দিতে পারে, সংশোধনও করতে পারে, আবার ইচ্ছা করলে বাতিলও করতে পারে। SSC can't deliver without changes in politics and bureaucracy, says ইফতেখারুজ্জামান। ওনার একটা স্টার ইন্টারভিউ প্রকাশিত হয়েছে, এটা আমার কাছে ইম্পর্ট্যান্ট মনে হয়েছে জানার পার্সপেক্টিভ থেকেও এবং বিসিএস এর পার্সপেক্টিভ থেকেও। ইফতেখারুজ্জামান আমরা জানি দ্য এক্সিকিউটিভ ডিরেক্টর অফ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ and also the head of the Anti-Corruption Reform Commission. আমি আগে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিসে জব করতাম, তো ওইখানে আমাদের যিনি ডিরেক্টর ছিলেন উনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে কাজ করতেন। তো এই ব্যাপারে আমার এমনিতে ব্যক্তিগতভাবেও জানার একটা আগ্রহ আছে সবসময়। তো এখানে যিনি ডিরেক্টর ওনার ইন্টারভিউটা আমরা একটু দেখি। সেভেন্টিন হাউসেস, ওকে। এখানে নিয়ম আবার যে প্রথমে একটু দিয়ে দেয়, এরপরে বাকিটা অবশ্য পরে আছে, আমরা পরের দিকে চলে যাই। মাঝখানে অবশ্য আজকে অনেকগুলো নিউজ এসেছে। এই যে রিফর্ম নিয়ে উনি মূলত এইখানে কথা বলেছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল লিভারের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট একটা অর্গানাইজেশন, কারণ ওনারা সুশীল সমাজের পাশাপাশি আসলে এই আন্দোলনের পার্সপেক্টিভ। এই যে the Anti-Corruption Commission, prosecutors, lawyers and judges involved in anti-corruption activities. We are consulting representatives of the civil society, students, teachers and professionals. We are trying to understand the challenges first. We sought suggestions from people through different channels. তো ওনারা কি করেছে, বিভিন্ন বিভিন্ন স্টেক হোল্ডার কিংবা মানুষজনের কাছ থেকে প্রথমত সাজেশনস নিয়েছেন বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, আর ওইটার যে রেসপন্স পেয়েছেন এটাকে বলছেন ভেরি এনকারেজিং। এরপর বলেছেন এখানে সর্ট বলতে আমরা বুঝতে পারছি নিশ্চয়ই সিকের পাস্ট ফর্ম হিসেবে ইউজ হয়েছে সর্ট। We are hopeful that we will be able to complete our work within the stipulated time and submit our report to the government. Stipulated time একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড। স্টিপুলেটেড মানে টু সে, মানে একটা নির্ধারিত সময় যার মধ্যে অবশ্যই কাজটা শেষ হবে। টু সে এক্স্যাক্টলি হাউ সামথিং মাস্ট বি ডান, অবশ্যই শেষ হবে। তো ওনারা মনে করছেন যে স্টিপুলেটেড টাইমের মধ্যে ওনারা ওনাদের কাজটা শেষ করতে পারবেন। এরপর দেখি when do you plan to submit the report, ওনাকে প্রশ্ন করা হয়েছে উনি কখন প্ল্যান করছেন। তো উনি বলছেন যে টাইম ফ্রেম ইজ জানুয়ারি 7, যেটা আমরা আগে কথা বলেছি, এর পূর্বেই তারা দিয়ে দিবে। এরপর ডেইলি স্টারের সাংবাদিক কোয়েশ্চেন করেছেন ইউ হ্যাভ often described the SEC as a toothless tiger. What recommendations would you make to change this? আমাদের অ্যান্টি কারাপশন যে এজেন্সি সেটাকে অনেক সময় টুথলেস টাইগার হিসেবে বলা হয়। পাওয়ারফুল পজিশনে আছে কিন্তু পাওয়ারের যেটা জায়গা টুথ সেটা নাই। তো উনি বলছেন যে we already knew why the SEC is a toothless tiger. It became even clearer while working on the reform commission. We will recommend how to overcome this situation. We observed that appointments to the SEC's top positions have been politically influenced from the very beginning. আর একটা কারণ কি বলছেন, একটা কারণ বলছে যে টপ পজিশনে যারা আছেন তাদের অ্যাপয়েন্টমেন্ট গুলো হয়েছে পলিটিক্যালি ইনফ্লুয়েন্সড ওয়েতে। ওনার মতে যে সঠিক মানুষজন আসলে টপ পজিশনে মানে সঠিক জায়গায় যেতে পারেনি, যে কারণে
এটা টুথলেস টাইগার হওয়ার পিছনে কাজ করেছে। Subsequent appointments are made through deputation from the bureaucracy, primarily from the administration cadre. বেশিরভাগই হচ্ছে প্রশাসন ক্যাডার থেকে ডেপুটেশনে গিয়ে হাই মানে সবচেয়ে উঁচু পদের যে জবগুলো ওইটা হচ্ছে দেখা গেছে ডেপুটেশনের মাধ্যমে হয়ে গেছে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার থেকে। As a result, the SSC's upper tier remains hostage to politicians and bureaucrats. এই জন্য যারা উচ্চপদস্থ কর্মকর্তা তারা অনেক ক্ষেত্রেই হচ্ছে রাজনীতিবিদদের কাছে অনেকটা জিম্মির মতো ছিলেন। The extent of mismanagement, inequality and corruption আরো কারণ হিসেবে উনি যুক্ত করেছেন মিসম্যানেজমেন্টকে, ইনইকুয়ালিটিকে আর হচ্ছে কারাপশনকে। এরপর এরকম আরো অনেকগুলো কথা বলেছেন। এর মধ্যে ছিল যে তাহলে how confident are you that your recommendations will be implemented? সাংবাদিক ওনাকে প্রশ্ন করছিলেন যে আসলে উনি কিভাবে আত্মবিশ্বাসী হবেন বা আশান্বিত হবেন যে তার পরামর্শগুলো আসলে ইমপ্লিমেন্ট করা হবে বা প্রয়োগ করা হবে। উনি বলেছেন when we took the responsibility, this was the exact question the entire commission and I had. Will our recommendations remain merely paper documents? If our recommendations lead to the establishment of legally empowered SSC that adheres to ideal and global standards, then I can be optimistic. ওনাদের মনেও আসলে এই শঙ্কাটাই ছিল যখন ওনারা কাজ পেয়েছেন। তো ওনারা বলছেন যে যখন লিগালি এম্পাওয়ার্ড হবে এই অ্যান্টি কারাপশন এজেন্সিটা, তখন হচ্ছে গ্লোবাল এবং আইডিয়াল স্ট্যান্ডার্ডে যেতে পারবে। এই জন্য ওনারা লিগালি ইম্পোর্ট হওয়াকে ইম্পর্টেন্ট মনে করছেন। এটা ছিল মূলত এই রিলেটেড নিউজ। এছাড়া আমরা আরেকটা নিউজে চলে যাই। 17 houses of Tripura community torched. এখানে টর্চ অর্থ হচ্ছে পুড়ে যাওয়া অর্থে ব্যবহৃত হচ্ছে যখন অনেক the crime of intentionally starting a fire in order to damage or destroy এই অর্থে ইউজ হয়ে থাকে। ইন্টেনশনালি যখন বৃহৎ আকারে কোনো কিছু পুড়িয়ে ফেলা হয় তখন আমরা অ্যারসন ইউজ করি এবং টর্চও ইউজ করতে পারি। এটা জেনে থাকা প্রয়োজন, সেই জন্য এখান থেকে এতটুকুই আমরা জানলাম। আমরা এরপর নিউজে চলেছি আর্লি অ্যাকশন কি টু ডেঙ্গু কন্ট্রোল। ডেঙ্গুর জন্য বলা হয়েছে এখন পর্যন্ত 2024 সালের মধ্যে 565টা মৃত্যু আমরা দেখেছি ডেঙ্গুর জন্য, আর 1 লক্ষর বেশি এই ধরনের কেস দেখা দিয়েছে যেখানে মশাবাহিত রোগ হয়েছে। তো বলছে এক্সপার্টস এমফাসাইজ ইয়ার রাউন্ড স্ট্র্যাটেজি টু কার্ভ দ্য মেনেজ। সারা বছর জুড়ে এক ধরনের কৌশল অবলম্বন করছে যেটা হচ্ছে কমাবে। কি কমাবে? মেনেজ। মেনেজ মানে হচ্ছে থ্রেট বা ড্যাঞ্জার কমাবে। আর কার্ভ মানে তো আমরা জানি টু কন্ট্রোল অর লিমিট সামথিং দ্যাট ইজ নট ওয়ান্টেড। যেমন আমরা কি কি কার্ভ করি কারাপশন, এরপর হচ্ছে এই জাতীয় যে ব্যাপারগুলো আছে ইনফ্লেশন, যা যা নেগেটিভ যতগুলো সবগুলোকে আমাদের হচ্ছে কার্ভ করতে হয়, অ্যাটলিস্ট চেষ্টা করতে হয়। ওকে, এরপর আমরা দেখি কি কি প্রপোজড মেজার্স আছে। প্রপোজ করা হয়েছে ইনিশিয়েট অ্যান্টি মসকিউটো ড্রাইভ স্টার্টিং ইন জানুয়ারি থেকে হচ্ছে অ্যান্টি মসকিউটো অভিযান চালানো হবে। এরপর ইমপ্লিমেন্ট লার্ভিসাইডিং অ্যান্ড অ্যাডাল্টিসাইডিং অ্যাওয়ারনেস ক্যাম্পেইনস। লার্ভিসাইডিং হচ্ছে মূলত লার্ভাগুলোকে মেরে ফেলা, এতে করে হচ্ছে বড় হতে দেওয়া হয় না মশাগুলোকে, এবং বড় না হলে তারা বংশবৃদ্ধি করতে পারে না, এইভাবে আসলে মশা দমন করা। আর অ্যাডাল্টিসাইডিং হচ্ছে বড় মশাগুলোকে মেরে ফেলা। তো এই জাতীয় ক্যাম্পেইন করার কথা বলা হচ্ছে। আর ইন্টিগ্রেট সার্ভেইলেন্স ফর আদার এইডস ট্রান্সমিটেড ডিজিজেস, নজরদারি বাড়াতে বলা হয়েছে এইডস ট্রান্সমিটেড অন্য যে রোগগুলো আছে সেগুলোর প্রতি।
এগুলো হচ্ছে মেজার্স। আর রিকমেন্ডেশন হিসেবে আছে হচ্ছে ডেপ্লয় ডেডিকেটেড ওয়ার্ড লেভেল পার্সোনাল ফর ফিভার ডিটেকশন, ব্লাড টেস্টিং আর জ্বর আছে কিনা এটা ডিটেক্ট করার জন্য ওয়ার্ড লেভেলের আর কি পার্সোনালকে ডিপ্লয় করতে বলেছে। এরপর ডিক্লেয়ার ডেঙ্গু রিপোর্টেবল ডিজিজ স্টার্টিং ইন জানুয়ারি থেকে হচ্ছে এই ডিজিজটা হলেই রিপোর্ট করতে হবে, এটাকে রিপোর্টেবল ডিজিজে হচ্ছে বলা হয়েছে, অন্তর্ভুক্ত করা হয়েছে। স্ট্রেনথেন মসকিউটি কন্ট্রোল ডিপার্টমেন্টস উইথ মডার্ন ইকুইপমেন্ট, এটা আসলে খুব জরুরি একটা বিষয়। আমাদের অধিকাংশ হসপিটালে দেখা যায় ইকুইপমেন্ট নেই, মডার্ন ইকুইপমেন্ট একদমই নেই। তো সেই জন্য বলছে মসকিউটি কন্ট্রোল করার জন্য মডার্ন ইকুইপমেন্টের প্রয়োজন। এছাড়া প্রায়োরিটাইজ হসপিটালস ইন মসকিউটি কন্ট্রোল ক্যাম্পেইন, হসপিটালেও এই ধরনের ক্যাম্পেইন পরিচালনা করতে বলা হয়েছে। আর এক্সপ্যান্ড এফোর্টস টু রুরাল এরিয়াস অ্যালংসাইড আরবান সেন্টার্স, এক্সপ্যান্ড এফোর্টস টু রুরাল এরিয়াস অ্যালংসাইড আরবান সেন্টারের সাথে সাথে হচ্ছে রুরাল এরিয়াতেও এই ধরনের কার্যক্রম নেওয়ার জন্য আসলে বলা হচ্ছে। এখানে খুব সুন্দর একটা ছবি আছে, এটা হচ্ছে খুলনার একটা ছবি, সরি এটা বরিশালের একটা ছবি, এরপরের ছবিটা হচ্ছে খুলনার। এখানে কি বোঝানো হচ্ছে, হারমোনিয়াস সিম্ফনি অফ নেচার অ্যান্ড ইনোসেন্স, বরিশাল সদরের একটা ছবি, নেচার আর হচ্ছে ইনোসেন্স যেখানে এক হয়ে গেছে, ভালো লেগেছে ছবিটা। তারপর আমরা দেখতে পাচ্ছি ড্রাইভার হ্যাক্স বা সোনার টু ডেথ, এটা একটা ফ্রেজ, হ্যাক টু ডেথ এর অর্থ হচ্ছে টুকরো টুকরো কেটে ভায়োলেন্ট ওয়েতে আসলে মেরে ফেলা। এই যে এইটা হচ্ছে খুলনার ছবি। A woman catching shrimp fries in the Shipsa River. She sells those to traders at local markets, earning around Taka 800 for 1,000 fries. Many like her provide for their families through this. This photo was taken in Khulna's scope area recently. আমরা অনেক সময় ওয়ার্ড খুঁজে পাই না, এই যে জীবিকা অর্থে ইউজ করার মতো ভার্ব, সেখানে আমরা প্রোভাইড ফর ইউজ করতে পারি। আর শ্রিম্প তো চিংড়ি একটা প্রজাতি, আমরা জানি নিশ্চয়। এরপর এটাতে আমরা চলে যাই, ও ইউ এর অ্যাম্বাসেডারের একটা সাক্ষাৎকার ছিল আজকে, এর মধ্যে ইম্পর্টেন্ট পার্টটা নিয়ে একটু বলি আমরা। গ্লোবাল গেটওয়ে ইনিশিয়েটিভ in 2023 Bangladesh joined the GGI. GGI means Global Gateway Initiative. 2023 বাংলাদেশ এখানে জয়েন করে। An EU initiative for worldwide investment to set up networks of transport, energy, digital research, education and even health, both through finance and expertise. এখানে আসলে এটা হচ্ছে ইউ এর একটা ইনিশিয়েটিভ, ইউরোপিয়ান ইউনিয়নের। তো এটা কি নিয়ে কাজ করে, এটা কাজ করে হচ্ছে ট্রান্সপোর্ট নিয়ে, এনার্জি নিয়ে, ডিজিটাল রিসার্চ নিয়ে, এডুকেশন নিয়ে আর হেলথ নিয়েও। এতটুকু আমরা আপাতত মনে রাখতে পারি। আরেকটা নিউজ আছে, এটা হচ্ছে যাত্রাপালা নিয়ে। যাত্রাপালা হচ্ছে সোশ্যাল হারমোনিকে প্রমোট করে, কিন্তু আজকাল দেখা যাচ্ছে না। তো উই আর্ট ফর্মটার ক্রাইসিস নিয়ে মূলত এই লেখাটা। এই যে যাত্রাপালা, এ ট্রেডিশন রুটেড ইন রুরাল উইন্টার্স, আগে শীত হলেই হচ্ছে যাত্রাপালা হতো, এখন এটার প্রচলন অনেকটা কমে গেছে, এই জন্য বলা হচ্ছে এটাকে নিয়ারলি ফরগটেন আর্ট ফর্ম। আর টেক লিড ইন বিল্ডিং এ হিউম্যান নেশন, এখানে আমরা দেখতে পারি হিউম্যানের ব্যবহারটা। হিউম্যান তো আমরা জানি মানুষ, ওইটা নাউন, কিন্তু যখন অ্যাডজেক্টিভ অর্থে ইউজ হয় তখন এই যে শেষে একটা ই হয়। এরপর তো হচ্ছে বিনোদন নিউজ। ইন্টারন্যাশনাল পেজ আমরা দেখতে পারি হামাস ইসরায়েল ব্লেম ইচ আদার ফর ট্রুস ডিলে। ইসরায়েল বলছে যে হামাস হচ্ছে
নতুন বাধা সৃষ্টি করছে। ইসরায়েল বলছে যে হামাস দ্যাট ওয়াজ ক্রিয়েটিং নিউ অবস্টাকলস টু এ ডিল, তারা একটা ডিল করতে যাচ্ছে, কিন্তু যে নিউ অবস্টাকলস হিসেবে ইনভার্টেড কমার ভিতরে বলা হচ্ছে। Indirect talks between Israel and Hamas, mediated by Qatar, Egypt and the US, have taken place in Doha. তাহলে আমরা এখানের কয়েকটা দেশ সম্পর্কে জানতে পারি যারা হচ্ছে নেগোশিয়েট করছে বা মধ্যস্থতা করে দিচ্ছে। এই দেশগুলো হচ্ছে কাতার, মিশর আর হচ্ছে ইউএস। কাতার, মিশর, ইউএস। দোহাতেও ওনারা রিসেন্টলি মিট করেছিলেন। যে ডিসপ্লেস পিপল নিয়ে নিউজটা আছে, এটা 45 রিটার্নে আসছিল। আমরা এই পাশে দেখতে পাচ্ছি ইসরায়েলি এয়ার স্ট্রাইক নিয়ে একটা নিউজ আছে। ইসরায়েলি এয়ার স্ট্রাইক হিটস target in East Lebanon. Yemen rebels claim ballistic missile attack on Israel. আমরা দেখতে পারি বালবেক রিজিয়ন, এখানে একটা রিজিয়নের কথা বলতে পারি। লেবানন স্টেট মিডিয়া said an Israeli air strike targeted the Baalbek region in the east of the country. লেবাননের যে বালবেক রিজিয়নটা বা প্রদেশটা আছে, এখানে ইসরায়েলি এয়ার স্ট্রাইক টার্গেট করা হয়েছে। আর এটাকে বলা হচ্ছে ভায়োলেশন অফ দ্য ফ্র্যাজাইল সিজফায়ার বিটুইন ইসরায়েল অ্যান্ড হিজবুল্লাহ। ইসরায়েল আর হিজবুল্লাহর মধ্যে যে সিজফায়ারটা হয়েছে, এটা আসলে ভায়োলেট করা হচ্ছে এর মাধ্যমে। এগুলো আসলে সেরকম অ্যানালিটিক্যাল কোনো নিউজ না, নিউজ দিতে হবে এই জন্য দেওয়া। এখানে একটা দেখতে পাচ্ছি জাস্টিস ফর ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স লেসন্স ফ্রম আর্জেন্টিনা। আর্জেন্টিনায় আসলে দীর্ঘদিন স্বৈরশাসক ছিল, তো ওইখানেও অনেকগুলো ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের ঘটনা ঘটেছে। তো এখান থেকে আসলে বাংলাদেশ কি কি শিক্ষা নিতে পারে সেটা নিয়ে মূলত এই আর্টিকেলটা। মায়ের ডাক মুভমেন্টের কথা বলা হচ্ছে এখানে। আচ্ছা, এইটা হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট একটা নিউজ। অ্যাক্ট নাও টু সিকিউর এ ফিউচার ফর রোহিঙ্গাস। আমরা জানি রোহিঙ্গা ইস্যু এখনো গুরুত্বপূর্ণ, কিছুদিন আগেও ছিল। তো এখানে দেখতে পারি আমরা রোহিঙ্গা শিশুদের যেই বেসিক রাইটসগুলো তারা পাচ্ছে না, এডুকেশন, সেফটি, ফ্রিডম অ্যান্ড অপরচুনিটিস ফর এ ব্রাইটার ফিউচার। তাদের ভবিষ্যৎ বলতে আসলে ব্রাইটার ভবিষ্যৎ বলতে তেমন কিছু দেখা যাচ্ছে না। এখানে আমরা দুটো টার্ম শিখতে পারি। লাইফ ইন দ্য ক্যাম্পস ইজ প্রিকেরিয়াস। প্রিকেরিয়াস মানে হচ্ছে আনসার্টেন, মানে শরণার্থী শিবিরের জীবনটা হচ্ছে অনেকটা অনিশ্চিত। Refugees experience extreme weather conditions due to climate change, including heat waves, cyclones, floods, and fires, while women and girls disproportionately face gender-based violence or GBV. তারা কি কি দেখছে? Extreme weather condition, হিট ওয়েভ, সাইক্লোন, ফ্লাড, ফায়ার, এইসব। আসলে এরপর হচ্ছে এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি ওই ক্যাম্পগুলোর। এখানে বলা হচ্ছে more than 30% of Rohingya refugees are young people packed with untapped energy and potential. Untapped মানে হচ্ছে যেটা এখন আসলে সুপ্ত, not yet exploited or used. 30% young people হচ্ছে এই ধরনের অনিশ্চিত একটা যাত্রা করছে, যেখানে তাদের এনার্জি এবং সম্ভাবনা দুইটাই হচ্ছে আনএক্সপ্লোরড, তারা এক্সপ্লোর করার সুযোগ পাচ্ছে না। বাজে অবস্থায় আসলে। এরপরে হচ্ছে কর্পোরেট ক্লাইমেট অ্যাকশন মাস্ট নট বি ইগনোরড, আর একটা অপিনিয়ন।
গতকালই হচ্ছে ইবিসির একটা রিটেন ব্যাচে এটা আসছিল ক্লাইমেট নিয়ে, তখন এই যে কর্পোরেট ক্লাইমেট অ্যাকশন ব্যাপারটাও আসছিল। তো কর্পোরেট ক্লাইমেট অ্যাকশন এখানে আমরা পেয়ে গেলাম ওপিনিয়নে। এখানে আমার একটা ব্যাপার ইন্টারেস্টিং লেগেছে যে ক্লাইমেট অ্যাকশন বলতে আমরা কি বুঝাই, যে ক্লাইমেটের জন্য করা হবে, উদ্দেশ্যটা অনেকটা ক্লাইমেট কেন্দ্রিক, কিন্তু এখানে যিনি রাইটার উনি বলছেন যে এটা আসলে শুধু মোরাল অব্লিগেশনের দিক থেকে না, এখন এটা হচ্ছে অনেকটা বিজনেস ইম্পারেটিভ হয়ে গেছে। এটা উনি আসলে ঠিকই বলেছেন, আমি ওইভাবে চিন্তা করিনি। বিজনেস ইম্পারেটিভ হয়ে গেছে, কারণ এখন পাবলিক এক্সপেকটেশন হচ্ছে এইটা যে এরকম একটা কিছুতে তারা ইনভেস্ট করবে, আর এরকম একটা কিছুর পিছনে তারা এতো শ্রম বা ফাইন্যান্স করবে, যেটা হচ্ছে ক্লাইমেট অ্যাকশন নিয়ে চিন্তা করবে, ওই দিক দিয়ে হচ্ছে ভায়াবল। সেজন্য উনি বলছেন এটা হচ্ছে ক্লাইমেট অ্যাকশন নিয়ে কাজ করে, এটা হচ্ছে অনেকটা বিজনেসের দিক থেকেও আর কি গুরুত্বপূর্ণ। তারপর উনি বলছেন দ্য মেসেজ ইজ ক্লিয়ার, কোম্পানিজ that fail to prioritize sustainability risk losing their market share and talent pool। যারা আসলে এটাকে প্রায়োরিটি দিচ্ছে না, দেখা যাচ্ছে তারা সাস্টেনেবিলিটি দিক দিয়েও রিস্কে চলে গেছে, মানে কর্পোরেশনটা বা কোম্পানিটা হচ্ছে সাস্টেইন করছে না, অথবা ট্যালেন্ট পুল বলতে এমপ্লয়িরাও থাকছে না, তারও রেসপন্সিবল ওয়েতে কাজ করতে চাচ্ছে এরকম অর্থে। এরপর the danger lies in the tendency for corporate climate action to prioritize global market demands over local environmental and social needs. For instance, the pressure to meet global net zero targets often results in resource extraction, water disposal, and economic burdens being shifted to countries like Bangladesh. তো আমাদের দেশের মতো আসলে দেশগুলোর যে গ্লোবাল যে একটা নেট জিরো টার্গেট আছে, এগুলোর জন্য হচ্ছে রিসোর্স এক্সট্রাকশন বা ওয়েস্ট ডিসপোজাল কিংবা ইকোনমিক যে বার্ডেন, এগুলো হচ্ছে বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। আমাদের জন্য গ্লোবাল নেট জিরো হওয়ার টার্গেটটাও অনেকটা প্রেশারের। এরপর আমরা দেখতে পাই চার্টিং এ পাথ ahead for the RMG sector। ইংলিশে হচ্ছে এটা পাথ, বাংলায় হয়ে যাবে পথ। পথ থেকে যে গিয়েছে এটা, তাদের উচ্চারণের মতোই এখন আমাদের করতে হয় ইংলিশে পড়তে গেলে। যেহেতু আমাদের আরএমজি সেক্টরের অবস্থা হচ্ছে 23 বিলিয়ন থেকে এটা 47 বিলিয়নে চলে আসছে। 2013-তে ছিল 23 বিলিয়ন, এখন এখন না, অবশ্য 2023-এ হচ্ছে 47 বিলিয়নে। আমাদের কান্ট্রির যে লিফট, এটা দেখানোর জন্য মূলত বলা হচ্ছে। এখানে আমরা একটা টার্ম জানতে পারি, ম্যানমেড ফাইবার, এমএমএফ। Bangladesh produces 85% of the yarn needed for knitted cotton fabrics, but only meets 35% of the demand for woven garments and MMF. আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি the rapid scaling of MMF production by 2030 faces three main challenges। আমাদের চ্যালেঞ্জেস গুলো কি কি? আমাদের চ্যালেঞ্জেস গুলো হচ্ছে need for significant foreign capital investment, আমাদের ফরেন ক্যাপিটাল ইনভেস্টমেন্ট আসলে অনেক কম হচ্ছে। তারপর a shortage of স্পেশালাইজড নলেজ, আমাদের আসলে বিশেষজ্ঞ কিংবা বিশেষজ্ঞদের যে মতামত বা স্পেশালাইজ করে কোনো একটা বিষয়ে, কোন একটা জ্ঞান অর্জনের জন্য, সেই জ্ঞানটা আমাদের এখানে কম আছে। এরপর হচ্ছে স্কিলসের অভাব আছে, স্কিলস ইন বাংলাদেশে আমাদের দক্ষতার অভাব। এই সবগুলো মিলিয়ে আমাদের এমএমএফ এর অবস্থা খারাপ। এগুলোই আমাদের চ্যালেঞ্জ। তিনটে চ্যালেঞ্জ হচ্ছে ফরেন ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, এরপর স্পেশালাইজড নলেজের অভাব, আর স্কিলের অভাব। এগুলোই হচ্ছে আমাদের সমস্যা বা চ্যালেঞ্জ। তো এইগুলোই ছিল মোটামুটি বিসিএস কেন্দ্রিক। এরপরও লিটারেচার রিলেটেড বা স্পোর্ট রিলেটেড অনেকগুলো নিউজ আছে, আমরা এই পর্যন্তই দেখি আজকে।